আচ্ছা, সো এখন শুরু। যে ইলেকট্রন আসক্তি মানে তোমার হচ্ছে বোঝায় যে হচ্ছে আমরা হচ্ছে কি কি পড়ছে, আয়নীকরণ শক্তির অপোজিটটা হচ্ছে তুমি ধরতে পারো ইলেকট্রন আসক্তি। অপোজিট বলতে একবারে যে হুবহু তোমার হচ্ছে ওই যে আহ, ধাতু অধাতুর মতো অপোজিট, ব্যাপারটা এরকম না। মানে মোটামুটি কনসেপ্ট ওয়াইজ যে হচ্ছে ধরো যে আমার হচ্ছে আয়নীকরণ শক্তিতে কি হইতো, ইলেকট্রন ত্যাগ করতো, আর ইলেকট্রন আসক্তিটা যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। এবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিন্তু ধনাত্মক আয়নের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে দেখছিলাম যে হচ্ছে এক মোল গ্যাসীয় থেকে এক মোল ইলেকট্রন ত্যাগ করলে এক মোল যদি ধনাত্মক আয়ন উৎপন্ন হয়, তখন আমরা সেই এনার্জিটাকে তোমার হচ্ছে আহ কি আয়নীকরণ শক্তি বলছে। এখন ইলেকট্রন আসক্তিটাতে কি বোঝায়? ইলেকট্রন আসক্তি বলতে বোঝাচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটিস। ইংলিশটা একটু একটু করে তুমি মনে রাখো যে ইলেকট্রন অ্যাফিনিটিস, ইলেকট্রন অ্যাফিনিটিস অ্যাফিনিটিস বুঝতে পারছো? এখন দেখো ইলেকট্রন অ্যাফিনিটিস বলতে বোঝাচ্ছে যে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে, যে পড়াটা দিচ্ছ ভাই, এই পড়া দিলে ফুল মার্ক পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ট্যুরে আবিদরাও যাচ্ছে। এক মোল গ্যাসীয়, কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে কোনো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুতে ওয়ালাইকুম আসসালাম। ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা, এখন ইলেকট্রন আসক্তি বলে, তো এখন দেখো যে এটা মানে কি বুঝিয়েছে, কোন মৌলের এক মোল পরমাণুতে, কিন্তু গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুতে, অর্থাৎ এক মোল গ্যাসীয় পরমাণুতে তুমি যদি এক মোল ইলেকট্রন প্রবেশ করাও, এখন ওখান থেকে সেটা যদি এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়, তবে যে শক্তিটা নির্গত হবে ওটাকে আমরা তখন ইলেকট্রন আসক্তি বলবো। এখন তার মানে কি, এখানে আমরা কিন্তু একটা মৌলকে ঋণাত্মক আয়নে পরিণত করতেছি এবং ওই মৌলটা তোমার হচ্ছে শক্তি নির্গত করতেছে। মানে বুঝাচ্ছে ধরো যে কোনো একটা পরমাণু ধরলাম, এটা হচ্ছে পরমাণু, ধরো এটা হচ্ছে তোমার অ্যাটম, ধরে নিলাম যে এটা হচ্ছে ধরো ফ্লোরিন। এখন তুমি বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করাইছো, যখন আমরা হচ্ছে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি পড়ছিলাম, সেখানে খেয়াল করো, সেখানে কিন্তু আমরা ইলেকট্রন ত্যাগ করছিলাম, বাট এবার আমরা কি করতেছি, ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। সো ইলেকট্রন যদি প্রবেশ করাই, তো ইলেকট্রন প্রবেশ করাইলে আমার কিন্তু তখন ইলেকট্রন যদি আমি প্রবেশ করাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার
শক্তি নির্গত হচ্ছে। শক্তি কেন নির্গত হবে? কারণটা হচ্ছে তোমার যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি তখন তোমার হচ্ছে মনে করো যে একটা পরমাণুর তার খুব ইচ্ছা যে সে ইলেকট্রন গ্রহণ করবে। ধরো ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের যেহেতু হচ্ছে অষ্টক পূর্ণ করার খুব ইচ্ছা, সুতরাং ওর কিন্তু খুব একটা ইচ্ছা থাকে যে সে তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। সো সে যখন ইলেকট্রনটা গ্রহণ করে তখন তার শক্তি নির্গত হয়। তার মানে কি, সে আরো কম শক্তি সম্পন্ন একটা পরমাণুতে পরিণত হয়। তো যখন শক্তিটা নির্গত হচ্ছে, তার মানে ধরো এই যে এখানে যে একটা শক্তি নির্গত হচ্ছে, এনার্জি রিলিজ, সো এনার্জি নির্গত। তো এই যে শক্তিটা নির্গত হচ্ছে, শক্তিটা নির্গত হয়ে সে কিন্তু তোমার ফ্লোরিন মাইনাসে পরিণত হবে। সো ফ্লোরিন মাইনাসে পরিণত হবে। তো যখন ফ্লোরিন মাইনাসে পরিণত হইল, তো ফ্লোরিন মাইনাসে পরিণত হওয়া মানে এখানে খেয়াল করে দেখো যে সে কিন্তু তখন অনেক কম শক্তি সম্পন্ন একটা পরমাণুতে পরিণত হয়েছে। কারণটা কি, আমি যদি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী চিন্তা করি, যে ধরো এইখানে ছিল হচ্ছে ফ্লোরিন, শুধুমাত্র ফ্লোরিনের ছিল হচ্ছে 10 জুল তোমার হচ্ছে শক্তি, সেখান থেকে 2 জুল নির্গত হয়ে গেছে, মানে -2 জুল হয়ে গেছে, নির্গত হয়েছে। তার মানে এখন এখানে থাকলো হচ্ছে 8 জুল। তার মানে এখানে যে টোটাল 10 জুল ছিল, এবার কি 8 জুল হয়েছে না? তা আমি প্রথম দিক থেকে বলতেছি যে প্রকৃতিতে সবাই কম শক্তি সম্পন্ন জায়গায় থাকতে চায়, কারণ শক্তি যত কম তার হচ্ছে স্থিতিশীলতা তত বেশি। তার মানে তুমি দেখো যে ফ্লোরিন তাহলে ইলেকট্রন গ্রহণ করে তার আগের অবস্থানের চেয়ে একটু স্থিতিশীলতা অর্জন করছে। তো এই যে স্থিতিশীলতা অর্জন করতে, তাহলে কিন্তু তাকে ইলেকট্রন নির্গত করতে হয়েছে, সরি, এনার্জি নির্গত করতে হয়েছে। ওই যে এনার্জিটুকু সে নির্গত করছে ওটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। মানে অর্থাৎ এই এনার্জিটুকুকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তার মানে কি, যার যত বেশি তোমার হচ্ছে এনার্জি নির্গত হবে তার ইলেকট্রন আসক্তি তত বেশি। কথাটা কি বুঝতে পারছো? বুঝছো কি বোঝো নাই এই পর্যন্ত? জুবাইর বুঝছো? জুবাইর তুমি কি বুঝছি বুঝছো? ভাইয়া। ওকে, এখন তাহলে আমরা বলতে পারি যে যত বেশি শক্তি নির্গত করে তার ইলেকট্রন আসক্তি তত বেশি। এখন তাহলে দেখো, ইলেকট্রন আসক্তি কিন্তু তাহলে পর্যায়বৃত্ত একটা ধর্ম। এখন এত কঠিন ভাষার কথা চিন্তা করা বাদ দাও, বাদ দিয়ে একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছি, তার মানে কি ধাতু থেকে অধাতুর দিকে আমরা গমন করতেছি। এখন যত অধাতু হয় তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বৃদ্ধি পায় অবভিয়াসলি। তাহলে আমরা যত বেশি বাম থেকে ডানে যাব, ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পেতে থাকবে। বুঝতে পারছো? ঠিক না? বুঝতে পারছো? তো দেখো, আচ্ছা আরো একভাবে তুমি চিন্তা করতে পারো যে যে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ইলেকট্রন আসক্তি মানে কি, অর্থাৎ হচ্ছে যার ইলেকট্রনের প্রতি যত বেশি আসক্তি বা যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করতে চায় তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি। এক কথা হচ্ছে এরকম যে সোজা কথা যদি আমরা চিন্তা করি যে যে যত বেশি, যে পরমাণু যত বেশি
ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় সে পরমাণুর ইলেকট্রন আসক্তির মান তত বেশি। এখন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কারা দেখায়, ধাতু না অধাতু? আমরা জানি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা অধাতুরা বেশি দেখায়। তাহলে খেয়াল দেখো এখানে যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা প্রবণতা অধাতুরা বেশি দেখায়, বেশি প্রদর্শন করে। তাহলে খেয়াল করে দেখো যে এক কথায় বলতে গেলে আমরা যদি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে, পর্যায় সারণী যদি আমি বাম থেকে ডানে যাই, তাহলে এক কথা আমি বলতে পারি যে তোমার হচ্ছে অধাতব ধর্ম যেহেতু ডান দিকে বৃদ্ধি পেতে থাকে, সুতরাং একই পর্যায়ে ডান দিকে তোমার ইলেকট্রিক আসক্তির মানও বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে একদম নর্মাল কনসেপ্ট আমাদের দৃষ্টিকোণ থেকে, যেটা আমরা তোমাদেরকে বুঝাইলাম। যে দেখো যে তাহলে একই পর্যায়ে যেহেতু বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে। সুতরাং বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে পারে। ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে একবারে জেনারেলাইজড কনসেপ্ট, যেটা থেকে তুমি বুঝতে পারবা যে বাম থেকে ডানে গেলে অ্যাকচুয়ালি আসলেই তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে থাকে। এখন তুমি খেয়াল করো যে এখন এটা আসলে সুন্দর ব্যাখ্যাটা কি? সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছি, তখন আমাদের পর্যায় সারণীতে তোমার হচ্ছে কি বলবো, একটা পর্যায়ের ইলেকট্রনের ব্যাসার্ধের মান কমতে আসছে, বা হচ্ছে সাইজ কমতে আসছে, প্রত্যেকটা পরমাণুর সাইজ কমতে আসছে যখন আমি পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি। এখন যখন পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে, তখন তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি? তোমার হচ্ছে নিউক্লিয়াসের সাথে সর্ববহিস্থ যে ইলেকট্রন স্তর, সেটার দূরত্বটা কমে আসতেছে। এখন যত দূরত্ব কমবে, আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে, এই জন্য ইলেকট্রন আসক্তির মান ও বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এই হচ্ছে এটার আসল ব্যাখ্যা। তো আসল ব্যাখ্যাটা আমরা যদি অ্যানালাইসিস করি, সেটা হবে হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে।
ফলে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কমতে থাকে। সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কমতে থাকে। এখন যেহেতু সর্বশেষ শক্তি স্তর দূরত্ব কমতে থাকবে, এখন তাহলে দেখো যে ইলেকট্রনের বহিরাগত ইলেকট্রনের আকর্ষণ মানও এখানে কিন্তু তখন বৃদ্ধি পেতে থাকবে। বুঝতে পারছো? তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে ইলেকট্রনের আসক্তি, তোমার হচ্ছে শক্তি স্তর দূরত্ব কমতে থাকে, সুতরাং নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। ফলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। সুতরাং এখান থেকে আমি একটা জিনিস কনক্লুশন আনতে পারি যে পারমাণবিক ব্যাসার্ধ যখন বেশি তখন ইলেকট্রন আসক্তির মান কম, এবং পারমাণবিক ব্যাসার্ধ যখন কম তখন ইলেকট্রন আসক্তির মান বেশি। এটুকু তো আমি বলতে পারি, ঠিক না? সুতরাং আমি এখানে বলতে পারি যে তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি ইলেকট্রন আসক্তি তত কম, আবার পারমাণবিক ব্যাসার্ধ যত কম ইলেকট্রন আসক্তি তত বেশি। বুঝতে পারছো? ওই সবাই বুঝছো যারা আছো? জি ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এখন বলো তো, একটা গ্রুপের তুমি যখন উপর থেকে নিচে যাবা তখন পারমাণবিক ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে না হচ্ছে কমতে থাকবে উপর থেকে নিচে গেলে? কমতে থাকবে। হ্যাঁ, কমতে থাকবে। তার মানে একটা গ্রুপের যখন আমি উপর থেকে নিচে যাব তখন ইলেকট্রন আসক্তি কমতে থাকবে, এটা নিয়ম। বুঝছো? যখন আমরা তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে, তার মানে একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রতিনিয়ত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। প্রতিনিয়ত পারমাণবিক ব্যাসার্ধ
ফলে ইলেকট্রন আসক্তির মান প্রতিনিয়ত কমতে থাকে। ইলেকট্রন আসক্তির মান প্রতিনিয়ত কমতে থাকে। তার মানে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে গেলে, মানে গ্রুপের উপর থেকে নিচে গেলে সেটা হ্রাস পাবে। এটাই হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন আসক্তির বৈশিষ্ট্য। তার মানে ইলেকট্রন আসক্তি কিন্তু তাহলে একটা পর্যায়বৃত্ত ধর্ম। সুতরাং তুমি দেখো যে একটা পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানে যাও, তাহলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, আর যদি আমি উপর থেকে নিচে নামি, তাহলে হচ্ছে ইলেকট্রন আসক্তি কমতে থাকে। বুঝতে পারছো? ওকে, এখন দেখো আয়নীকরণ শক্তির মতো ইলেকট্রন আসক্তিতেও কিছু না কিছু ব্যতিক্রম আছে, এবং এই ব্যতিক্রম গুলা তোমরা এখন দেখবা। তো ফার্স্ট কথা হচ্ছে, যারা বেশি সুস্থিতিশীল হবে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণই করতে চাবে। ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে, যদি আমি একটা ইনার্ট গ্যাসের কথা চিন্তা করি, বা হচ্ছে যদি আমি একটা হচ্ছে ইনার্ট মানে কি, নিষ্ক্রিয় গ্যাসের কথা চিন্তা করি, সেখানে ইলেকট্রন আসক্তির মান কত হয় বলতো? একদম সর্বনিম্ন হবে, বুঝতে পারছো? একদম সর্বনিম্ন। আচ্ছা, সো এবার তুমি খেয়াল করো যে ইলেকট্রন অ্যাফিনিটির মান যদি আমি নির্ধারণ করি, তোমার হচ্ছে, ধরো হচ্ছে আমি একটা টেস্ট করবো হচ্ছে এর জন্য, পিরিয়ড 3 জন্য হচ্ছে আমি তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি করব। সো এবার ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে তোমার যদি আমি করি যে গ্রুপ নাম্বার হচ্ছে, পর্যায় নাম্বার হচ্ছে 3 জন্য, তাহলে তোমার হচ্ছে কি হবে? সো ফার্স্ট কথা হচ্ছে, এটা হবে হচ্ছে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটিতে যেটা হবে সেটা হচ্ছে, চলো আচ্ছা, খেয়াল করো, ফার্স্ট কথা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে বুঝাইছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। এখন ফার্স্ট কথা হচ্ছে, যে যত বেশি নিষ্ক্রিয় বা হচ্ছে যে যত বেশি স্থিতিশীল, তার তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি কম। তো এবার খেয়াল করো যে হচ্ছে
আমি তাহলে কি বলছি, যে যত বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আসক্তি তত কম। যে যত বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম। ও ইলেকট্রন আসক্তিও তত কম। এখন ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন যে অ্যাফিনিটিটা আছে, এই ইলেকট্রন অ্যাফিনিটিতে তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল, আমি যদি একটা পর্যায় ধরি, পর্যায় হচ্ছে থ্রির কথা চিন্তা করি, যে পর্যায় তিনে কারা কারা আছে। তো পর্যায় তিনে আছে হচ্ছে তোমার, ভালো করে বোঝো, যে পর্যায় 3 এখানে আছে হচ্ছে তোমার সোডিয়াম, তারপর আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর আছে অ্যালুমিনিয়াম, তারপর আছে সিলিকন, তারপর আছে ফসফরাস, তারপর আছে সালফার, তারপর আছে ক্লোরিন, দেন আছে আর্গন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আর্গনের পরে, আর্গন হচ্ছে এখানে সবচেয়ে বেশি স্থিতিশীল, ঠিক আছে? তাহলে আর্গন যেহেতু সবচেয়ে বেশি স্থিতিশীল, তার মানে আর্গনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ সবচেয়ে কম। কারণ পর্যায় 3-এ নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা আর তো কেউ বেশি স্থিতিশীল হইতে পারবে না, ঠিক আছে? যেহেতু নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা আর কেউ বেশি স্থিতিশীল হইতে পারবে না, সুতরাং আর্গনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি কম। কারণ ও তো স্থিতিশীল অবস্থায় আছেই, তাই না? তো ওর তো আর নতুন করে ইলেকট্রন গ্রহণ করার কোনো দরকার নাই, বা নতুন করে ইলেকট্রনের প্রতি আসক্ত হওয়ার কোনো দরকার নেই, কারণ ও অলরেডি স্থিতিশীল অবস্থায় আছে। সুতরাং যে যত বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম। এখানে আর্গনের যেহেতু হচ্ছে ইলেকট্রনের প্রতি, আর্গনের যেহেতু স্থিতিশীল এবং নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এবং এই পর্যায়ের ভিতর সবচেয়ে সর্বনিম্ন। এইটুকু কথা বুঝতে পারছো? কথা বুঝছো? আলিশা বুঝছো কি বলছি? বুঝছি। জুবাইর, এই জুবাইর, তুমি কি বুঝতে পারছো কিছু? তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই তো মাইক্রোফোনের সমস্যা বলতেছি তো সেই কখন থেকে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ডান। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন দেখো। যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো বলো। নিউটনের মতে কোনটি শুরু বা শেষ নেই? শক্তি, ক্ষমতা, কাজ, স্থানটা কোনটা হবে? কোনটা নিউটনের? নিউটনের মতে কোনটির শুরু বা শেষ নেই? নিউটনের মতে কোনটির শুরু বা শেষ নেই? হ্যাঁ, নিউটন। হ্যাঁ, অপশন ছিল। হ্যালো ভাইয়া, বলেন। অপশন ছিল, অপশন। হ্যাঁ আছে, শক্তি, ক্ষমতা, কাজ, স্থান। শক্তি, ক্ষমতা, কাজ, স্থান। আর নিউটনের মতে কোনটির শুরু ও শেষ নাই, এটাই তো? জি ভাইয়া। শক্তি, ক্ষমতা, শক্তি। অ্যান্সার তো শক্তি এর কথা, কারণ কনজারভেটিভ। অ্যান্সার কি? অ্যান্সার তো এক একজন এক একটা বলতেছে। নিউটনের মতে কোনটি শুরু বা শেষ নেই, নিউটন এই মতামত কবে দিছে, কোন অধ্যায়ে দিছে, আমি তো এটাই জানি না। দেখি বইয়ে না, আছে।
বইয়ে ছিল না, কিন্তু পরীক্ষায় আসছিল। কোনটি শুরু বা শেষ নাই? শক্তি শুরু বা শেষ নাই, কারণ শক্তি হচ্ছে আদিকাল থেকে একই, এবং এটা কনজারভেটিভ, জাস্ট এক জায়গা থেকে মানে এক স্থান মানে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। সুতরাং এটার কোনো শুরু বা শেষ নাই। মানে শক্তির যে শেষ হবে এটাও না, আবার শক্তি যে কোথা থেকে শুরু হয়েছে এটাও না। শক্তির জিনিসটা হচ্ছে এরকম। আর কাজ তো মনে করো যে শক্তি দিয়ে কাজ করা হয়, ক্ষমতা জিনিসটা কাজের সাথে রিলেটেড। আর এই স্থানের তো শুরু শেষ থাকবেই, স্থান আলাদা হিসাব, এটা নিয়ে কোনোদিন নিউটন কোনোদিন কোনো তত্ত্বও দিবে না। সুতরাং এক কথায় বলতে গেলে এটা শক্তি হবে। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো যে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ফসফরাস আছে, সালফার আছে, ক্লোরিন আছে, আর্গন আছে। এখন এদের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল হচ্ছে আর্গন, সুতরাং এর ইলেকট্রনের প্রতি আসক্তি সবচেয়ে কম হবে। এখানে খেয়াল করো যে একটি পর্যায়ে তোমার হচ্ছে পর্যায় 3-এ নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, ও এটি সবচেয়ে বেশি স্থিতিশীল। আর এটি উক্ত পর্যায়ে সবচেয়ে বেশি স্থিতিশীল স্থিতিশীল পরমাণু। স্থিতিশীল পরমাণু, বুঝতে পারছো এখন? সুতরাং এটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, সুতরাং এটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। আচ্ছা, এখন খেয়াল করো যে আর্গনের পরে কে আসতে পারে যার হচ্ছে ইলেকট্রন আসক্তি একটু কম। দেখো এটার ভিতর ম্যাগনেসিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখবা যে 1s2 পাওয়া যায়। যেহেতু 1s2 পাওয়া যায়, এই জন্য তোমার এখানে ইলেকট্রন আসক্তিটা সবচেয়ে তোমার হচ্ছে কি হবে, আর একটু কম হবে। কারণটা দেখো, আমি যদি একটু ডিসক্রাইব করি যে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এটা হবে 1s2, 2s2, 2p6 and 3s2। এখন আমি বলছিলাম যে কোন একটা উপশক্তি স্তর যদি ফুলফিল অথবা হাফ ফুলফিল থাকে, তাহলে সেটা মোটামুটি একটু হলেও সুস্থিতিশীল। এখন ম্যাগনেসিয়াম যেহেতু একটু হলেও সুস্থিতিশীল, সুতরাং সে কিন্তু মনে করো আর ইলেকট্রনের প্রতি তত বেশি আকর্ষণ থাকবে না, বা ইলেকট্রন আসক্তি বা হচ্ছে যেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি, এটা আর কিন্তু বেশি থাকবে না। সুতরাং আর্গনের যেহেতু সবচেয়ে কম, এই সবচেয়ে কমের পর আরেকটু বেশি এবং কিন্তু কম, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সুতরাং আর্গনের পরে বসবে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। তার মানে আর্গন ক্রস হইলো, ম্যাগনেসিয়াম ক্রস হইলো। তাহলে আর্গন প্রথমে বসতেছে, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম বসছে, সরি কম, যেহেতু কম তাহলে হচ্ছে তোমার আর্গন, হ্যাঁ ঠিকই আছে, আর্গন তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এভাবে বসতেছে। এখন আসো আর কারা আছে যাদেরকে আমরা এই সিকোয়েন্সে সাজাই দিতে পারি। তো খেয়াল করো যে এখানে সে দাঁড়াও, আমি একটু শিওর ঠিক আছে। তো এই জন্য এগুলো বইয়ে উল্লেখ করা হয়নি, এটা সমস্যা। কিন্তু আবার এইখানে
ঠিকই ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলা হয়েছে। সুতরাং যেহেতু ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলতেইছি, সুতরাং তোমার এখানে পুরোটা মিলে আমাকে আলোচনা করতেই হবে, এটা কোনো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আর্গন, তারপর হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম দিয়ে শুরু, সিলিকন আছে, আর্গন সোডিয়াম ম্যাগনেসিয়াম, আর্গন সোডিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক থেকে আচ্ছা তারপর তোমাদের বইয়ে একদম বাজেভাবে এগুলো ইয়ে করা হয়েছে, বইয়ে কখনো ঠিক ঠিকানা নেই। আর্গন ম্যাগনেসিয়াম, আর্গন ম্যাগনেসিয়াম সোডিয়াম, ওকে। আচ্ছা পাইছি, ঠিক আছে। একটা আমি যেটা পড়াচ্ছি ওটা ঠিক আছে। সো দেখো ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামের তারপরে হচ্ছে একটু কম। এখন আসো, ম্যাগনেসিয়াম গেল, আর্গন গেল, এবার আসো তুমি তাহলে আসতে হবে আমাকে বাকিগুলোতে। বাকিগুলো আর বাকি যেহেতু আছে, বাকিগুলো ধরে নিলাম হচ্ছে স্বাভাবিক নিয়মে যাচ্ছে। ধরো যে স্বাভাবিক নিয়মে যাচ্ছে, তাহলে কি হওয়া উচিত ছিল? স্বাভাবিক নিয়মে গেলে সোডিয়াম, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্থাৎ এইভাবে যাওয়া উচিত ছিল। যে ধরো যেহেতু হচ্ছে আমরা ফার্স্টে দুইটা আলাদা করতেই পারছি, এখন বাকি আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখন যেহেতু আর্গন আর ম্যাগনেসিয়াম আমরা আলাদা করছি, যেটা হচ্ছে স্টেবল, তার মানে আমার কিন্তু এখন এইভাবে লিখতে পারি যে সোডিয়াম, যেহেতু ম্যাগনেসিয়াম লিখে ফেলছি, তার মানে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন, এইভাবে লিখতেই পারি। তো এখন আমরা এইভাবেই লিখবো, কিন্তু এখানেও একটু ব্যতিক্রম আছে। ধরো আমি লিখলাম যে তাহলে এখন হওয়া উচিত, যেহেতু ফার্স্ট এর টুকু আমরা করছি, এখন তাহলে ধরো আমাদের হচ্ছে যে বাকি মৌলগুলো আছে ওগুলো নিয়ে যদি আমি সাজাই, বাকি মৌলগুলো নিয়ে সাজাই বলতে দুইটা মৌল তো আমি কাট আউট করেই ফেলছি, মানে একদম বিচ্ছিন্ন করছি। এখন বাকি আছে আর যে কয়টা মৌল, সেগুলোর মধ্যে ধরো ধরলাম এখানে এটা নাই, ধরলাম এখানে এটা নাই। এখন এখান থেকে এই বরাবর তোমার তো হচ্ছে ব্যাসার্ধ কমতিছে, ধরো সোডিয়ামের চেয়ে হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ কম, তাহলে কি ধরো এখান থেকে স্টার্ট করলাম, সোডিয়ামের বেশি, যেহেতু অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ আরো কম, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তি আরো বেশি, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন, এইরকম করে যাওয়া উচিত, ঠিক না? মানে অর্থাৎ বাকি যে কয়টা মৌল এক্সিস্ট করতেছে সেই কয়টা নিয়ে আমি এখন ক্যালকুলেশনে নামছি, এটাই বুঝাইতে চাইছি। বুঝতে পারছো? কোনো প্রবলেম? বুঝছো কি বুঝাইতে চাচ্ছি? জি ভাইয়া। ওকে, তার মানে এখন তুমি খেয়াল করো যে এখন হওয়ার কথা হচ্ছে ধরো যে বাকি মৌলগুলোকে নিয়ে বাকি মৌলগুলোকে ইলেকট্রন আসক্তি পর্যায়, না না, ইলেকট্রন আসক্তির প্রমাণ ক্রমান্বয়ে সাজাবে। ক্রমান্বয়ে সাজালে তা হবে তোমার হচ্ছে আর্গন, ম্যাগনেসিয়াম যেটা আমরা আগে আউট করছি, তাহলে এখন আছে সোডিয়াম, দেন আছে দেখো সোডিয়ামের পরে আছে অ্যালুমিনিয়াম, সোডিয়ামের পরে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে আছে তোমার হচ্ছে সিলিকন, সিলিকন, তারপর আছে হচ্ছে ফসফরাস, তারপরে আছে হচ্ছে তোমার সালফার, তারপর আছে হচ্ছে ক্লোরিন।
এখন এই কয়টা হচ্ছে তোমার বাকিগুলা জাস্ট হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বসাই দিচ্ছি, কারণ বাকি দুইটা তো প্রথমে আমরা ডিস্ট্রিবিউট মানে আলাদা করেই ফেলছি যুক্তি সহকারে, সুতরাং বাকি যে কয়টা আছে সেগুলো নিয়ে আমি এখানে বসাই ফেলছি। ঠিক আছে, এখন আমার কথা দেখো যে এগুলোর মধ্যেও ফার্দার কিছু তোমার হচ্ছে ডেভিয়েশন ঘটে। সেটা কি দেখো, এখানে আরো একটা আছে যেটা হচ্ছে তোমার হাফ ফুলফিল, সেটা হচ্ছে ধরো ফসফরাস। খেয়াল করো, আছে? খেয়াল করো। আরে ভাই, উফ। আচ্ছা দেখো, তাহলে দেখো যে হচ্ছে এইটা হচ্ছে আমার হওয়ার কথা। এখন তুমি খেয়াল করো যে হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম, আমরা আস্তে আস্তে সোডিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা আগে আলাদা হয়েছে, আর্গন ম্যাগনেসিয়াম সোডিয়াম। এরপরে দেখো ফসফরাস। ফসফরাসের কথা যদি আমি চিন্তা করি, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে ফসফরাস, এটাও কিন্তু হাফ ফুলফিল্ড একটা অরবিটাল। এখন ফসফরাসের কথা যদি আমি চিন্তা করি, দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা কি হয়। ফসফরাসের তোমার হচ্ছে সংকেত হচ্ছে 15, ফসফরাস 15, মানে হচ্ছে পর্যায়ক্রমিক হচ্ছে নাম্বার বা হচ্ছে পর্যায় নাম্বার হচ্ছে পিরিয়ডিক নাম্বার হচ্ছে 15। সুতরাং এটাকে আমরা বলতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এখন এইটাও কিন্তু তখন হাফ ফুলফিল্ড একটা তোমার হচ্ছে মলিকিউল। যেহেতু এটা হাফ ফুলফিল, তাহলে খেয়াল করো এটাও কিন্তু মোর স্টেবল। সুতরাং এই স্টেবিলিটি রক্ষা করার জন্য এই ফসফরাসটা সোয়াইপ করে এই জায়গায় চলে আসে, মানে সোডিয়ামের পরে চলে আসে। কারণ আমরা বলছি যে হচ্ছে যে যত বেশি স্টেবল তার হচ্ছে ইলেকট্রন আসক্তি তত কম। এখন ফসফরাস যেহেতু একটু স্টেবল, একটু হলেও স্টেবল, কারণ হাফ ফুলফিল, সুতরাং এ ম্যাগনেসিয়ামের পরেই বসার কথা ছিল, কিন্তু সোডিয়াম আসছে, সোডিয়ামের পরে বসছে। কেন বসছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমার হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা নির্ধারণ করা হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে হাফ ফুলফিল্ড হচ্ছে একটু হইলেও ফুলফিল্ড অরবিট, সাব অরবিট অথবা ফুলফিল্ড অরবিট থেকে একটু হইলেও কম স্টেবিলিটি। সুতরাং যেহেতু একটু হইলেও কম, এই জন্য এই ফসফরাসটা এসে এখানে বসে সোডিয়ামের এখানে। তো তারপরে হচ্ছে আমার যেটা হচ্ছে আসল যে পর্যায়টা সৃষ্টি হয় বা আসল যে ইলেকট্রন আসক্তিটা সৃষ্টি হয়, সেটার ক্রমান্বয়টা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রমান্বয়। ক্রমান্বয়টা হবে হচ্ছে তোমার আর্গন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। বুঝতে পারছো? দেখো যে জাস্ট কি হয়েছে, এই ফসফরাসটা সালফারের আগে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে, এবং এটাই হচ্ছে আসল পর্যায় 3-এর ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝতে পারছো? এই বুঝছো কিনা এটা বলো আমাকে। ভাইয়া আমার নেটওয়ার্ক, আমার তো এটা কি হচ্ছে এটা আমার সাথে? ইস, আলভি তুমি কি বুঝতেছো? আলভি, আচ্ছা, এখন কথা হচ্ছে পরীক্ষা হলে আসলে হ্যাঁ ডাকতেছেন, আসলে হলো আমার বর্তমানে মাইক্রোফোনে 2 ঘন্টা পরে হলো কথাবার্তা যাইতেছে, এই জন্য আই থিংক অনেক লেটে যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে। সুতরাং দেখো, আমি তোমাকে হচ্ছে এক্সেপশনালটা পড়াইছি। এখন এক্সেপশনালটা একটু মোর দেন কঠিন, মানে কঠিন বলতে যেহেতু কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রিতে কঠিন বিষয় থাকবে। তো এখন পরীক্ষায় আসলে কি করবা? পরীক্ষায় আসলে যেটা করবা সেটা হচ্ছে তুমি তখন শুধুমাত্র তোমার ওই যে তোমার বইয়ে যেহেতু হচ্ছে পারমাণবিক পরীক্ষা আছে, সবচেয়ে ভালো আইডিয়া কি জানেন? সামনে ভাই 9 রোল আগে বানাইছি কিসের জন্য, সামনে পিছে দেখে মেরে দেবো। কি নয়রো ভাই রোল আগে বানিয়েছি কিসের জন্য, সামনে পিছে
তো ব্রিলিয়ান্ট আছে, সমস্যা নাই, দেখে লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে তাহলে দেখো যে যদি হচ্ছে তোমার পরীক্ষায় আসে তখন তুমি এটা ব্যাসার্ধের সাহায্যে করবা, যে পারমাণবিক ব্যাসার্ধের সাহায্যে। তোমাদের বইয়ে আসলে কিচ্ছু লেখা হয় নাই, সো বই আসলে ফালতু, মানে বইয়ে আছে বুঝছো, কিন্তু এত ডিটেলসে নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু ডিটেলস আসবে, এখানে ছাড় দিবেন, এটা তুমি খাতায় মানে লিখে নাও যে তোমার হচ্ছে এটা পরীক্ষায় থাকবেই। এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় যেহেতু যখন থাকবে পুরা সারণী তোমার হচ্ছে পুরা হচ্ছে একটা পর্যায় দিবে না বা পিরিয়ড দিবে না, সেখানে কিছু কিছু পার্টিকেল দিবে, এবং পার্টিকেল গুলো ধরো হচ্ছে সিলেক্ট করে দিবে, যে হচ্ছে যেমন ধরো হচ্ছে এই যে ধরো হচ্ছে এই কয়টা দিল, এই কয়টার মধ্যে কিন্তু কোনো ব্যতিক্রম নেই, যে কে আগে বসবে কে পরে বসবে, বা হচ্ছে কে আগে পরে বসবে, এটা কিন্তু কোনো মানে এখানে কোনো এক্সেপশন নেই, তখন তোমাকে অ্যালুমিনিয়াম সিলিকন সালফার ক্লোরিন এটুকু উল্লেখ করে দিবে। সুতরাং তখন তুমি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে জাস্ট করবা। কিন্তু যখন হচ্ছে তোমার আয়নীকরণ শক্তিটা আসবে, তখন তোমাকে অবশ্যই আমি যা যা পড়াইছি এগুলো মাথায় রাখতে হবে, কারণ ওইটাও এত বেশি এক্সেপশনাল না যতটা বেশি এক্সেপশন হচ্ছে এই ইলেকট্রন আসক্তিতে আছে। তো এক্সেপশন জিনিস হচ্ছে দুইটা জায়গাতেই আছে মোটামুটি, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি আর হচ্ছে তোমার হচ্ছে ওই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জির এক্সেপশনাল গুলো আসবেই পরীক্ষায়, কিন্তু তোমার হচ্ছে আজকে যেটা পড়াইছি এটা মাথায় রাখা ভালো, কারণ অ্যাডমিশন আসতে পারে, মানে কলেজ অ্যাডমিশন বা দিলেও দিতে পারে এক্সাম হলে। তো তুমি মনে রাখলে ভালো, আর না মনে রাখলে তুমি তো হচ্ছে এটা জাস্ট ওই ব্যাসার্ধের সাথে রিলেট করে দিয়ে দিতে পারবে। বুঝতে পারছো? আমি কিন্তু কিছু বলছি ইম্পর্টেন্ট কথা, তোমরা কি বুঝতে পারছো?